লেগেছে, রক্তের আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তের আগুন লেগেছে। এই মুহূর্তে আমরা কিন্তু মধ্যরাতে অবস্থান করছি। আমরা বিভিন্নভাবে তুলে ধরেছি যে যারা সব এই মিছিলে অংশগ্রহণ করেছিলেন, জুনিয়র ডাক্তার থেকে শুরু করে তরুণ তরুণীরা, তারা তাদের নাচ গান এমনকি পথ অঙ্কনের মাঝখানেও তাদের দাবি তুলে ধরেছেন এবং তাদের মধ্যে যে রাগ ক্ষুব্ধ যেসব দাবি রয়েছে সেগুলোকে তারা কিন্তু একে একে তাদের বিভিন্ন পারফরমেন্সের মাধ্যমে তুলে ধরেছে এবং বিভিন্ন জুনিয়র ডাক্তার তারা তাদের বক্তব্য রেখেছে যে কসবাকাণ্ড হোক বা আরজি কর মেডিকেল কলেজ দ্বিতীয়বার যাতে এইরকম ঘটনা না ঘটে তার জন্য কিন্তু তারা বারবার রাস্তায় নামতে রাজি আছে। তাদের বক্তব্যের ঠিক পরে কিন্তু আমরা শুনেছি অভয়ার বাবা ও মায়ের বক্তব্য, সেই তারা কি বলেছেন এবং তাদের দাবিগুলো কি রয়েছে, এর বিচার না হলে ভবিষ্যতে তারা কি কি পদক্ষেপ নেবে সেগুলো কিন্তু আমরা ইতিমধ্যে তুলে ধরেছি। এই যে মধ্যরাতে অবস্থান করছি, তাদের যে সময়সূচি ছিল রাত্রি 9টা থেকে ভোর 4টে পর্যন্ত, তাদের যে অবস্থানগত বিক্ষোভ যে শ্যামবাজার পাঁচমাথার মোড়, সেখানে কিন্তু তারা ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছে এবং তাদের যে কলেজ স্কয়ার থেকে যে শ্যামবাজার পর্যন্ত মিছিল যে ছিল তারা কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে। আমি এবার চিত্র সাংবাদিক শুভজিৎ, তুমি একবার দেখাও যে কত লোকের ঠিক সমাগম রয়েছে এখানে। কিন্তু তাদের মুখে একটাই স্লোগান যে অভয়ের বিচার চাই। সে দাবিগুলোকে তারা স্লোগানের মাধ্যমে কিন্তু আস্তে আস্তে তারা উপস্থিত হয়ে গেছে এবং বহু মানুষের সমাগম এখানে রয়েছে এবং তাদের যে হাতে মশাল, যে মশাল নিয়ে তাদের মিছিল চলেছে, সেই মশাল কিন্তু তারা এখনো পর্যন্ত নেভায়নি এবং এই মশালের আগুনে তারা একটাই দাবি জানাচ্ছে যে কিন্তু মশালের আগুন যখন যে জ্বলছে, মশালে যখন নেবেনি তখনও তাহলে মানুষের মনেও কিন্তু যতক্ষণে বিচার হচ্ছে তাদের কিন্তু মানুষের মনে যে আগুনটা রয়েছে সেটাও কিন্তু জ্বলে থাকবে, নিভবে না। শুভজিৎ, তুমি একবার দেখাও যে কত মানুষের ঠিক সমাগম এখানে রয়েছে। প্রায় তরুণ তরুণী সবাই এতক্ষণ পর্যন্ত তারা জেগে রয়েছে এবং তাদের একটাই দাবি যে বিচার চাই। ঘড়ির কাঁটায় এখন ঠিক 2:30 ঠিক রাত 9টার সময় কলেজ স্কয়ার থেকে যে মিছিল শুরু হয়েছিল, যেটা রাত 1টা নাগাদ ধরে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে পৌঁছেছিল, তাদের যে অবস্থান বিক্ষোভ ছিল সেই অবস্থান বিক্ষোভ কিন্তু এখন কার্যরত। তারা মূল মঞ্চে এক এক করে তাদের দাবিগুলো জানাচ্ছে এবং প্রচুর মানুষ তারা অবস্থান বিক্ষোভ এখানে সামিল হয়েছে। এই মিছিলের মধ্যে সব থেকে উপস্থিত ছিল অভয়ের বাবা মা। তারা স্পষ্ট জানিয়ে দেয় যে তার মেয়ের সঙ্গে যে ঘটনাগুলি ঘটেছে যাতে সেকেন্ডবার না ঘটে এবং তাদের দাবি যতক্ষণ না মানা হয়, এই কাণ্ডে বিচার যতক্ষণ না হয়, ততক্ষণ তারা এইভাবে আন্দোলন করে যাবে, পথে নামবে, মিছিল রেখে যাবে। আজকে এখন 9 আগস্ট, রাখি বন্ধনের দিন। ঠিক 1 বছর আগে দেখতে গেলে 9 আগস্ট আজকে ঘটে গিয়েছিল সেই মর্মান্তিক দুর্ঘটনা। এখানে যে শ্যামবাজার পাঁচমাথার মোড় রয়েছে তার ঠিক কিছুটা দূরে গেলে কিন্তু আরজি কর মেডিকেল হাসপাতাল, যেখানে 1 বছর আগে গোটা হাসপাতাল এই মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়ে আছে। তার ঠিক কিছুটা দূরেই কিন্তু আজকে এই অবস্থান এবং অভয়ের বাবা মা যে ছিল তারা স্পষ্ট জানাচ্ছে যে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোকে নিয়ে আগামীকাল অর্থাৎ 9 আগস্ট আবারও পথে নামবে তারা এবং তাদের দাবিগুলোকে তারা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেবেন। আপনারা দাঁড়াবেন না কিন্তু।
এর মধ্যে কিছু লোক বলবে যে মেয়েটা কি জামা পরিছে গো, ছি 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 ছি। সব দেখা যাচ্ছে একেবারে একেবারে বাজে, একেবারে বাজে মাঠে। কিন্তু লালন সাহেব কি বললেন, আরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মূল মাগির বোঝা টেনে আরে সেবিনে এড়াইতে পারে বলে সে আদি যোগী। কারে বলছো মাগি মাগি, কারে বলছো মাগি মাগি। তুমি কে? আমি পাঞ্চালি। তোমার জেদ বজায় রাখতে আমাকে আর বাজি ধরতে দেব না। প্রয়োজনে সংসার ছাড়বো, তাও নিজেকে পণ্য হতে দেব না। নন্দের বেটা হয়ে গেল লটা পটা, নন্দের বেটা হয়ে গেল নটা পটা। আমি কুন্তি, ভালোবেসে তোমার কাছে সন্তান চেয়েছি, তাহলে পিতৃহীন পরিচয় নিজের সন্তানকে যারও যাক্ষা দেব না। মাগির গায়ে মুড়িয়ে মাথা, মাগির গায়ে মুড়িয়ে মাথা, বলো সে সন্ন্যাসী। নিজের সতীত্বের প্রমাণ দিতে এই অগ্নি পরীক্ষা আর মেনে নেব না। বিয়ে করে স্ত্রীর সম্মান দিয়ে তুমি মহান হবে, আবার প্রয়োজনে নিজের সিংহাসন রক্ষার তাগিদে সেই স্ত্রীকে আত্মহত্যা করতে। এই অগ্নি পরীক্ষা আমি আর মেনে নেব না। কারে বলছো মাগি মাগি, কারে বলছো মাগি মাগি। আমি গান্ধারী হয়ে ভালোবাসার কালো কাপড়ে নিজের চোখ বন্ধ করব না। এ ভাই চল না, চোখ খুলে চল। অভিশালী অন্যায়ের বিরুদ্ধে লড়ব। এই জন্মের প্রতিটা পাঁজরে পাঁজরে যে অপমান, লাঞ্ছনা ও কষ্ট কেটে দিয়েছে, পরের জন্মে সবটা মনে রেখে যে নারী সত্তাকে জাগ্রত করে ফিরে আসে, আর তার প্রস্তুতি শুরু হয়ে গেছে এই জন্মে। এখানের সীতা থেকে এখানের বসিতা সকলে মিলে একসাথে ফিরে আসবো, নিজেদের অধিকার, সম্মান, স্বাধীনতা সবটা ছিনিয়ে নিতে। প্রতি জন্মে হব নারী, হব দশক প্রহরণ ধারিণী, হব অসুরমূর্তিনী। এটাই আমার অঙ্গীকার, এটাই আমার অঙ্গীকার।
বলছো মাগি মাগি কানে বলছো মাগি মাগি কানে বলছো মাগি মাগি কানে বলছো মাগি মাগি লেগেছে রক্তে আগুন লেগেছে লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে আমি ঠকে গেছি আমি ঠকে গেছি আমি ঠকে গেছি বকে গেছি ভাই আমি কি করে বলবো বল রাস্তা কোনটা যেন মেট্রোতে করে বড় লোকে গেছি আমি এই এলাকার বস একদম ফাঁকা আনা রস সাচা দিল 10-10 আরে তুই কোন লাটের মাঠ ইউ থিঙ্ক উই ডোন্ট হ্যাভ এ জব ইউ থিঙ্ক উই ডোন্ট হ্যাভ এ জব আমরা পাল্টে ফেলবো সব আমাদের বাহাতে বিপ্লব ফুর্তি প্রাণ গড়ের মাঠ আর এই ছোট মুখে বড় কথা মনে কোনো পাপ নেই আমাদের কথা আর গেঞ্জির মাপ নেই দোকানে দোকানে হ্যাঁ দোকানে খোঁজ নিয়েই বলছি মানুষকে বাঁচাবার বাড়তি টপ আপ নেই চাপ নেই ভাই কোনো চাপ নেই এই চাপ নেই ভাই কোনো চাপ নেই যাচ্ছে ভাইয়ানা অত চাপ নিয়ে লাভ নেই টুইঙ্কেল টুইঙ্কেল জিঙ্গল বেল আম পাতা জোড়া আরে টুইঙ্কেল টুইঙ্কেল জিঙ্গল বেল আম পাতা জোড়া খেতে পেলে চাবুক ফেললে পালিয়ে যাবে ঘোড়া ব্রো চাপ নেই জাস্ট চেপে যা আরে মাথায় যদি ঢোকে আমি দেখিয়ে দেবো তোকে সোজা আঙুল রেখে চোখে কোনো চাপ নেই চেপে যা আমি তো অবাক আরে আমি তো অবাক কি খোরাক এটা ভেবে আমাদের নাকি ওরা স্বাধীনতা দেবে ফাঁকা হাড়ি আমাদের ছেটে কোনো লাভ নেই আমাদের বেলোয়ারি ঝাড়ের খোয়াব নেই ব্রো টাইম পেলে বাড়ি আয় উড়িয়ে ফারারি আয় আমাদের ঝুপড়িতে লুকোনো লকআপ নেই ছাদের গ্যাটিস থেকে আরে ভাই ছাদের গ্যাটিস থেকে বৃষ্টি পড়ছে স্বপ্নতে তাই আর অত টুপটাপ নেই চাপ নেই ভাই কোনো চাপ নেই আরে চাপ নেই ভাই কোনো চাপ নেই জাস্ট চেপে জানা অত চাপ নিয়ে লাভ নেই লেগেছে রে লেগেছে লেগেছে রে লেগেছে লেগেছে রে লেগেছে এবং এই আন্দোলন আমাদের বহুদিন ধরে করতে হবে এই পশ্চিমবঙ্গের পরিবেশকে পরিবর্তন করার সময় এসেছে সবাইকে এই কথাটা বুঝতে হবে এবং বুঝে এই সরকারকে বুঝিয়ে দিতে হবে আন্দোলন করে যে তুমি যা করছো ঠিক করছো না অন্যায় করছো অন্যায়ের প্রতিবাদ করার ক্ষমতা অধিকার আমাদের আছে তুমিও সংবিধান প্রতিজ্ঞা করেছো যে তুমি সাধারণ লোকের উপরে কোনো অত্যাচার চালাবে না কিন্তু প্রতি মুহূর্তে আমাদের মুখ্যমন্ত্রী সমস্ত সাধারণ লোকের উপর অত্যাচার চালান সেটা আমরাও বুঝতে পারছি কিন্তু সত্যি কথা বলতে কি আমাদের উনি এত ভয় পাচ্ছেন আমাদের ওপর আক্রমণ করার সাহস আর ওনারা দেখাচ্ছেন না প্রথম কয়েকদিন দেখিয়েছিলেন তারপর উনি দেখেছেন যে এদের উপর আক্রমণ চালালে আমার আরও ক্ষতি হবে সেই জন্য উনি আমাদের উপর আক্রমণ চালাচ্ছেন না তবে এই যে এনাদের স্বভাব এনাদের বিশ্বাস করা যাবে না এনারা কখন যে ঝাঁপিয়ে পড়বেন তার কোনো গ্যারান্টি পাওয়া যাবে না আজকে খেলা মেলা উৎসব দান এই করে মানুষকে বিপদে চালিত করে যখনই কোনো একটা আন্দোলন সংগঠিত হচ্ছে তখন সেটাকে অন্যদিকে প্রতিফলিত করার জন্যে কোনো না কোনো নিজেদের মধ্যে হয়তো ঝামেলা তৈরি করে দিলেন নানান রকম ইনি বিজ্ঞানসম্মত উপায় সংগ্রহ করে রাজনীতি করেন সেটা সাধারণ লোকের সবসময় বোধগম্য হয় না সেই রাজনীতির ফাঁদে পড়ে আজকে পশ্চিমবঙ্গ শিক্ষা স্বাস্থ্য এবং মানুষের ন্যায় অধিকার সমস্ত হারিয়েছে 14ই আগস্ট যখন আরজি কর মেডিকেল কলেজে ভাঙচুর হয়েছিল আজ পর্যন্ত সেই ইমার্জেন্সি বিল্ডিং তৈরি হয়নি এটা কি সরকারি সম্পত্তি নষ্ট হয়নি এর জবাব কে দেবে আমি নিজে টিভিতে দেখেছি
পুলিশ সেখানে দৌড়ে পালাচ্ছে, হসপিটালের ভেতরে গিয়ে লুকাবে কোথায়? তাহলে পুলিশ যে তৃণমূলের দলদাস, তাহলে কেন বলবো না? সবাই বুঝবেন আজকে আমার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি কোনো কিছুতেই পূরণ হবে না। সুতরাং আমরা এই যে লড়াই চালাচ্ছি, সেই লড়াই এইভাবে সবাই আমাদের পাশে থাকবেন এবং সংবাদ মাধ্যমকে সবার আগে আমার ধন্যবাদ দেওয়া উচিত। এই 1 বছর ধরে তারা সেই প্রথম দিন তারা অনেক সহযোগিতা করার চেষ্টা করেছিলেন, কিন্তু আমরা অনভিজ্ঞ হওয়ার জন্যে তাদের কাছ থেকে সেই সহযোগিতা নিতে পারিনি। সেটা আমাদের দুর্ভাগ্য ছিল। প্রথম দিন থেকে আজ পর্যন্ত তারা যেমনভাবে আমাদের সঙ্গে রয়েছেন, তাদের সর্বাগ্রে ধন্যবাদ দেওয়া উচিত। এবং এই জুনিয়র ডাক্তাররা যারা আমার ছেলে মেয়ের মতনই, তারাও আমার সঙ্গে আছে। তাদের মধ্যেও কিছু থ্রেট কালচার এবং মানে কিছু কি বলবো আর কি সুযোগ সন্ধানী কিছু আছে। তাদের কথা তো বলা সামনে আনা যাবে না সব কিছু। তাদেরও বাছাই করে আলাদা করে রাখতে হবে। যারা আমার মেয়ের সঙ্গে জড়িত তারাও জুনিয়র ডাক্তার, কিন্তু সেই ডাক্তারের তারা যে ডাক্তার ঠিক নয়, তারা হচ্ছে ডাকাত। তারাও কিন্তু এই বিভিন্ন মেডিকেল কলেজে পড়ে। এই সমস্ত জবাব আমাদের, অনেক প্রশ্নের উত্তর এখনো পেতে অনেক বাকি। আমাদের লড়াই অনেক দীর্ঘতম হবে, আমরা ভালোই বুঝতে পারছি। রাজ্য সরকার, কেন্দ্র সরকার কেউ আমাদের সহযোগিতা করবে না। তদন্তকারী সংস্থা সিবিআইকে জোর করে কান ধরে কাজ করাতে হবে আদালতের মাধ্যমে। আদালতের থাপ্পড় খাবে, তারপরে সিবিআই লাইনে আসবে, এটা আমরা ভালো বুঝতে পারছি। এবং অতি শীঘ্র আমরা সেটাই চেষ্টা করছি, যাতে থাপ্পড়টা আদালত থেকে দিতে পারি সিবিআইকে। এইভাবে সব লোক আমার সঙ্গে থাকলে অবশ্যই একদিন আমরা জয়ী হব এবং এই আন্দোলন আমরা এই ন্যায় বিচার আমরা ছিনিয়ে আনতে পারবই। এই জন্য সবাইকে আবার আমার সঙ্গে থাকবেন এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। ডাক্তার বোনের এই মাটিতে ধর্ষকদের ঠাঁই নয়। ডাক্তার বোনের এই মাটিতে ধর্ষকদের ঠাঁই নয়। এবার কাকিমার কাছ থেকে 2-4 কথা শুনে নেব। আজকে আপনাদের সামনে কথা বলার মতো ভাষা আমার বেরোচ্ছে না, তবুও মন শক্ত করে এখানে এসেছি। আমার ছেলে মেয়েরা এখানে ডেকেছে তাই এসেছি, না হলে আসতাম না, বাড়িতেই থাকতাম। আজকে 9 তারিখ পড়ে গেছে, কিন্তু 8 তারিখ সকালবেলা, মানে আজকে সকালবেলাতেই আমার মেয়েটা বাড়ি থেকে বেরিয়েছিল। বাড়িতেই পরের দিন ফিরে যেত, কিন্তু তাকে ফিরতে দেওয়া হয়নি। কেন তাকে বাড়িতে ফিরতে দেওয়া হয়নি সেটা এখনো আমার কাছে রহস্য। কেন রহস্য বলছি? আজকে এই যে জুনিয়র ডাক্তাররা এখানে ডেকেছে, আমার মেয়ে শ্রেষ্ঠ মেডিসিনের একজন ছাত্রী ছিল। এখানে আমি জিজ্ঞাসা করব, কেউ কি আছে শ্রেষ্ঠ মেডিসিনের? আমার মেয়ের সহকর্মী কি কেউ আছে এখানে? হয়তো বা নেই। কেন নেই তারা? আজকে কেন নেই তারা এখানে? আরজিকর হসপিটালের মধ্যেই আসল অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে এখনো, এবং শ্রেষ্ঠ মেডিসিনের মধ্যেই সমস্ত রহস্যটা লুকিয়ে আছে। কেন সেদিন যে মেয়েগুলো ছিল তারা তাদের সহপাঠীকে হারিয়েছে, তারা 30 জন মিলে কেন ডেড বডিটা সেদিন আটকাতে পারলো না? আরজি করে এতগুলো মঠ ছিল, ইচ্ছা মতো আমাদের কেন কেউ সেদিন আমাদের সঙ্গে এসে দেখা করলো না? শ্রেষ্ঠ মেডিসিনের সিনিয়র ডাক্তার থেকে জুনিয়র ডাক্তার কেউ আরজি করে শ্রেষ্ঠ মেডিসিনের আমাদের সঙ্গে দেখা করেনি। কেন সেই রাতে যারা কর্তব্যরত ছিল আমার মেয়ের সঙ্গে 4 জন আরো ডক্টর, তাদের আমি এখন আর ডক্টর বলি না, তাদের নামের সামনে আমি ডক্টর বললে আমার মেয়েকে অসম্মান করা হবে।
কেন তারা আমাদের সঙ্গে কোনোদিন কথা বলেনি? কোনোদিন একবারও ফোন করে জানার চেষ্টা করেনি তো যে আমাদের সহকর্মীকে আমরা এভাবে হারিয়েছি, তার বাবা মা কেমন আছে একবার দেখে আসি আমরা। এটাও এক প্রকার দোষী, এটাও এক প্রকার খুনের সঙ্গে জড়িত তারা, আমি মনে করি। তাই আমাদের সামনে তারা দাঁড়াতে সাহস পাচ্ছে না, চোখে চোখ রাখতে পারছে না আমাদের দিকে তাকিয়ে তারা। আজকে আমার মেয়ের যে ভিপি, সে পুরোপুরি আমার মেয়ের এই খুন ধর্ষণের সঙ্গে যুক্ত। আমার মেয়ের যে প্রিন্সিপাল, সে পুরো যুক্ত। এবং যে তার এইচওডি, চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের ডক্টর অরুণাভ দত্ত চৌধুরী, আমার মেয়ের থেকে অনেক হেল্প নিতেন। তখন একটু ফাঁকা হলেই আমাকেও ফোন করে, স্যারেরও মা এই ব্যাংকের অ্যাকাউন্ট আছে, স্যার জিজ্ঞেস করছেন এটা কি তুমি জানো? আমার কাছে ওর বাবার কাছে সব সময় হেল্প করতো স্যারের জন্য। সেদিন শুধু চেস্ট ডিপার্টমেন্টের অরুণাভ দত্ত চৌধুরীর সঙ্গেই আমার দেখা হয়েছিল। সরি, ওনার নামের আগেও আমি আর ডক্টর বলবো না। ওনাকে আমরা জিজ্ঞেস করলাম কি হয়েছে এখানে। উনি বললেন আপনার মেয়ে খুব ভালো ছিল, আমার যে 30 জন স্টুডেন্ট আছে তার মধ্যে ও সব থেকে ভালো এবং সব থেকে ভালো কাজ করতে পারে। আমি বললাম আমি এখানে আমার মেয়ের সার্টিফিকেট চাইতে আসিনি, আমার মেয়ের এখানে কি ঘটনা ঘটেছে সেটা বলুন। উনি একটা কথাও আর বলেননি আমাদের সাথে। কেন বলেননি? কিছুই কি জানতেন না? কিচ্ছু কি জানতেন না সন্দীপ ঘোষ? সন্দীপ ঘোষ যদি না জানতেন তখন তাহলে ফোন করলে উনি কিভাবে বললেন বডিটা মর্গে পাঠিয়ে দাও? কি করে বললেন? আমার মেয়ের কি কোনো অভিভাবক ছিল না? ওটা কি একটা বেওয়ারিশ মেয়ে ছিল আমার? কিভাবে বললেন উনি এই কথাটা? তার তো কোনো তদন্ত না করলো কলকাতা পুলিশ, না করলো সিবিআই। কেন করলো না? একমাত্র সেই চেস্ট মেডিসিনের সবাই একটা পাখি পড়তো, তো পাখিকে যেমন পড়িয়ে দেওয়া হয় ওরকম পড়িয়ে দেওয়া হয়েছে। তোমরা বলবে সঞ্জয় রায় ছাড়া আর কেউ নেই, ওরা শুধু তাই বলছে। একটা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যেখানে আমরা বলি ভগবান বাস করে। আমার মেয়েকেও সেরকম সবাই অনেকেই কোভিড পিরিয়ডে দেখেছি। আমার মেয়ে ছোট ছিল তখন, অনেক বয়স্ক লোক এসে আমার মেয়ের পায়ে প্রণাম করতো, বলতো দিদি ডাক্তার, ভগবান এবার আপনার জন্য আপনি বেঁচে গেছে। সেই মেয়েটা পরিষেবা দিচ্ছিল সেখানে, তাকেই আরজি করেন মর্গের লাশ হতে হলো। কোন রাজ্যে বাস করছি আমরা? আজকে আমরা খুব সাধারণ ঘরের মেয়ে বলে মেয়েটা আমার অসাধারণ হয়েছিল, তাই কি আমরা মেয়েটাকে আজকে হারিয়ে ফেললাম? কে দেবে আমাকে এই জবাব? কি অপরাধ ছিল আমার মেয়েটার? কি অপরাধ ছিল আমার? কি অপরাধ ছিল ওর বাবার? কি অপরাধ ছিল বলুন তো ওই ছেলেটার? আমার মেয়ের যে বন্ধু, আজকে সে লোকের সামনে বেরোতে পারে না, নিজেকে একটা কি বলবো হসপিটালের মানে কর্তব্য এত তার বেড়ে গেছে, বলে আমি কাকিমা বাড়িতে থাকতে পারি না, আমার পেশেন্ট দেখতেই ভালো লাগে, হসপিটালে ঢুকছি আর হসপিটাল থেকে বেরোচ্ছি আর পেশেন্ট দেখছি, এটাই তার লাইফ রুটিন হয়ে গেছে। কেন বলুন তো? সে এবার সাইকিয়াট্রিতে গোল্ড মেডেল পেয়েছে। গোল্ড মেডেল পেয়ে কান্নায় এত ভেঙে পড়েছে যে সে বাড়িতে থাকতে পারেনি, 3 দিন বাইরে বেরিয়ে গেছিল। আমরা কি পারবো তার দুঃখের অবসান ঘটাতে? কেন ঘটলো এরকম একটা সুরক্ষিত জায়গায়? আরজি কর হসপিটালটা আমার সব থেকে ফেভারিট ছিল। আমি যখনও চান্স পাইনি, আমার মেয়ে 4 বার পিজি পরীক্ষা দিয়েছিল, নিট পিজি। ওর যেহেতু মেডিসিন খুব ফেভারিট ছিল, অন্য কিছু পেলেও নিত না, ও কাউন্সেলিংয়েই বসতো না। আমরাও কিছু বলতাম না যে ওর যেটা পছন্দ, যেটা নিয়ে ও চলতে চায় সেটা নেবে। আরজি করে চেস্ট মেডিসিনে ভর্তি হওয়া খুব টাফ। যারা টুকে পাস করেন বা টাকা দিয়ে ভর্তি হন তাদের ব্যাপারটা আলাদা। এটা আমরা আগে জানতাম না, আমরা সেই 9 আগস্ট থেকে জেনেছি। তার আগে মেয়ে আমাদের বাড়িতে অনেকবার বলেছে
মা ওখানে টাকা দিয়ে পাশ ফেল হয়, ওখানে জাল ওষুধপত্র আছে, পেশেন্ট মারা যায় অনেক, দুর্নীতি আছে অনেক, এগুলো বাড়িতে মেয়েটা সবসময় বলতো। কিন্তু তার জন্য যে ওকেই আমরা হারিয়ে ফেলবো, একটা সরকারি প্রতিষ্ঠানে, একটা জনবহুল হসপিটালে একটা সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার, সে এসে একজন ডক্টরকে খুন ধর্ষণ করে চলে গেল, বাকি হসপিটালের কেউ কিছু জানতে পারলো না। তাহলে সেই হসপিটালটা বন্ধ কেন হয় না এখনো বলুন তো? সেই হসপিটালে চালানোর অধিকার কি সরকারের থাকে? আর আমি কেন মেয়েকে হারালাম? আমি কি খুব প্রভাবশালী নই বলে আমার মেয়েটাকে আজকে হারিয়ে ফেলতে হলো? যারা প্রভাবশালী তারা টাকা পয়সা দিয়ে বাইরে মেয়েকে পাঠিয়ে দেয়, ছেলেকে পাঠিয়ে দেয়, সুরক্ষিত জায়গায় পাঠিয়ে দেয়। আর আমার মেয়েটা মেধার ভিত্তিতে সরকারি হসপিটালে চান্স পেয়েছিল, সে পড়াশোনায় অনেক ভালো ছিল, অনেক পরিশ্রমী ছিল, তাই তাকে মানে পৃথিবীতে বেঁচে থাকতে দেওয়া হলো না। আমি সেই রহস্যটাই জানতে চাই। মেয়েকে আমি হারিয়েই ফেলেছি। এই সময় সেই রাতে ওর চিৎকারের আওয়াজটা আমার কানে পৌঁছেছিল না, কিন্তু প্রতি রাতে সেই চিৎকারটা আমাকে দগ্ধ করে, আমি ঘুমাতে পারি না। আমার সঙ্গে সঙ্গে হয়তো আপনারাও অনেকেই ঘুমাতে পারেন না, কিন্তু কেন বাংলায় এই অবস্থাটা হলো? কেন তাকে এই পৃথিবী থেকে চলে যেতে হলো? কারা তাদের আমাদের থেকে ছিনিয়ে নিতে বাধ্য করলো? সে তো বাবা মার কাছেই ফিরে যেতে চেয়েছিল জনসেবা করে। কারা এই করলো সেটা যতদিন এই রহস্য না আমি উদ্ঘাটন করতে পারবো, ততদিন আমি এই আন্দোলন চালিয়েই যাব। আপনারা সবাই আমার পাশে থাকবেন, যেভাবে এতদিন, আজ 1 বছর হয়ে গেছে, আপনারা আমার মেয়েকে ভোলেননি কোনোদিন, হয়তো কোনোদিনই ভুলবেন না, আমরা দেব না ভুলতে। আমার মেয়েটা টাকা পয়সা চাইতো না, চাইতো শুধু মা আমার নামের পরে যেন অনেক ডিগ্রি থাকুক, আমি যেন অনেক মানুষের পরিষেবা দিতে পারি। তার ওই পরিষেবাটা আমরা দিতে পারবো না, কিন্তু নাম যাতে তার পৃথিবীতে সুরক্ষিত থাকে সেই জিনিসটা আমরা করে যাব। আমার মেয়ে আর ফিরে আসবে না, কিন্তু ওই 9ই আগস্ট কোনো বাবা মার যেন জীবনে না আসে, কোনো মেয়ের যেন এই স্বপ্ন পূরণ করতে গিয়ে স্বপ্নটা হাতের মুঠো থেকে বেরিয়ে গিয়ে পৃথিবীর বাইরে চলে যেতে না হয়, বাবা মার কোলে থাকতে পারে। আমাদের লড়াই সেখানেই। এই দুর্নীতির সমাজ, এই স্বাস্থ্য ব্যবস্থার যে দুর্নীতি 9ই আগস্ট আমরা দেখেছিলাম 2024-এ, সেই দুর্নীতির যে শিকড়, সেই শিকড়টা আমরা উপড়ে ফেলতে চাই। মেয়ে আমাদের আর ঘরে আসবে না। 4 মাস আগে গাড়ি কিনেছিল, গত বছর 24শে আগস্টের, 9ই আগস্টের মাত্র 4 মাস। খুব তার কষ্ট ছিল, মা গাড়িটা নিয়ে শুধু আমি হসপিটালেই যাই আর বাড়িতে আসি, তোমাদের নিয়ে কোথাও ঘুরতেই যেতে পারলাম না। নভেম্বর মাসে আমরা অনেক ঘুরবো মা। তার কোনো স্বপ্নই পূরণ হয়নি, পুরোটাই অধরা। যারা তার স্বপ্ন পূরণ করতে দেয়নি তাদের আমি শান্তিতে থাকতে দেব না। এটা এই 9ই আগস্ট এই সর্বহারা মায়ের প্রতিজ্ঞা। প্লিজ আপনারা পাশে থাকবেন আমার। যতদিন এই পৃথিবী দুর্নীতিমুক্ত না করতে পারবো, যতদিন এই আমার অন্য সমস্ত মেয়েদের সুরক্ষিত না রাখতে পারবো, ততদিন আমি এই ময়দান ছেড়ে যাব না। সে যতই আমাকে রাজনীতির রং লাগাক, যতই আমাকে যাই করুক, আমি কিছুই গা মাখাই না। আমি কোনো রাজনীতি হয়তো কোনোদিন করব না। অনেকেই বলছেন বাবা মা বিচার পেয়ে গেছেন ভোটে দাঁড়ানোর জন্য, বা ওনারা অনেক টাকা পয়সার জন্য এইসব প্রলোভনে জড়িয়ে পড়ছেন। কিন্তু আমি যা হারিয়েছি কোনো টাকা পয়সার বিনিময়ে হয়তো ভগবানও সেটা পূর্ণ করতে পারবেন না, মানুষ তো কোন দূর। আর কোনো রাজনীতিও করব না, হয়তো কোনোদিন বুথেও আমি যাব না। এই যে ভুল বোঝানো হচ্ছে আপনাদের সবাইকে, সমস্ত জনসাধারণকে, প্লিজ এটা ভুল বুঝবেন না। আমরা কোনো রাজনৈতিক রং লাগাতে চাই না, কোনো রাজনৈতিক আন্দোলন নয়। কালকে নবান্ন অভিযান, আপনারা সবাই যোগ দেবেন, আমাদের পায়ে পা মেলাবেন, এবং সেখানে আমাদের একটা দাবিই থাকবে যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, আপনার অধীনে কর্মরত আমার মেয়ে, আপনি সুরক্ষা দিতে ব্যর্থ। আপনি পুলিশ মন্ত্রী, আপনার পুলিশ সেই তদন্ত করতে ব্যর্থ। আপনার
নবান্ন থেকে পদত্যাগ করা উচিত, এটা আমরা বলবো। এবং সেখানে লিফলেট হিসাবেও সমস্ত মানুষকে আমরা এটাই দেব, আমাদের এটাই দাবি থাকবে। কিন্তু আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আর কিচ্ছু না, নামে কলা ছুটে দেখা। এখন শিক্ষা নেই, ব্যবস্থা নেই, এখানে খাদ্য নেই, চাকরি নেই, কিচ্ছু নেই। শুধু হয়েছে কি 1,10,000, 1,10,000 দাও, লক্ষ্মী ভান্ডার 2,000 দাও, কন্যাশ্রী দাও, তাহলে সব ঠিক। এবং যারা রেপ করবে তারাই পরবর্তীকালে এমএলএ, এমপি এবং এমএলএ সিটিজেন হবে, ভিআইপি হবে। কিন্তু যারা পড়াশোনা করে শিক্ষিত শিক্ষকরা রাস্তায় বসে জুতোর বাড়ি খাবে। এখন এটাই হচ্ছে সব গতাপকে। সিবিআই কার হাতে চলে? সেন্ট্রালের হাতে চলে। রাজ্য কার হাতে চলে? রাজ্যকে চালাচ্ছে মুখ্যমন্ত্রী। সুতরাং এখানে আপনার পরিষ্কার উত্তর, পুলিশ বা সিবিআই কি করবে? কেউ কিছু করতে পারবে না। ওপর মহলে তো চাইছে না সেই মেয়েটা বিচার পায়, তাহলে আপনি কার কাছে বিচার চাইবেন? এই তো অনেকে রেপ হলো, কোথায় কিছু হলো? সে তো দিল্লি ঘুরে বেড়াচ্ছে। হাতবাগ হলো, তদন্ত হলো, হলো। আপনি নির্ভয়া তাহলে অভয়ার ক বছর লাগবে? আপনারা নিজেরাও তো নেই, ভাবুন রাস্তায় মানুষ নামবে, চালিয়ে যাবো। সেটা আর থাকবে না, নিলাম হয়ে যাবে। কেন এখন যা পরিস্থিতি সমাজে দাঁড়িয়েছে প্রচণ্ড গুরুতর। আজকে বাঙালিরাই বাংলায় টিকতে পারছে না। আজকে কিন্তু প্রত্যেকে বাংলাকে যে চোখে দেখছে, খুবই নোংরা চোখে দেখছে। এবং রাজ্য তারা সব থুতু দিচ্ছে বাংলাকে। এবং আমরা যখন বাইরে কাজ করতে যাবো তারাও কিন্তু আমাদেরকে সেই চোখেই দেখবে যে আমরা এই রাজ্য থেকে এসেছি। তাহলে তুমি বলো আজকে মেয়েরা সুপ্রভাত কোথায়? শুধু মেয়েদের কথা আমি বাদ নারী আছে, পুলিশ আছে, পশুরা পর্যন্ত সুরক্ষিত নয়। তাহলে তুমি কার প্রশ্ন দায়ের করবে? কোথায় গিয়ে তারা করবে? আজকে কোর্টেও যদি তোমার জন্য জাস্টিস থাকবে, কোর্টেও তো জাস্টিস পাওয়া যাচ্ছে না, এমনকি সুপ্রিম কোর্টেও দেওয়া যাচ্ছে না। তাহলে